অধিকার চাই, অধিকার। এভাবে আমি কি করে তাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করেছিলাম আর কি, যে আমি মরে গেলেও তারা কি করে এখান থেকে সাথে সরে না আসে। 92টা গুলি লাগে আমার। আমি সে সময় আসলে আমি আমি চিন্তা করলাম যে হয়তো আমি আমি মনে হয় আর হয়তো বাঁচতে পারবো না, হয়তো মারা যাচ্ছি আমি হয়তো আর কি। প্রিয় দর্শক, বাংলানিউজ24.com-এর জুলাই নিয়ে বিশেষ আয়োজন স্মৃতিতে অম্লান 36 জুলাই আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমার সাথে রয়েছে গত বছরের 17 জুলাই পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী মোহাম্মদ শাকিল ইসলাম। তার কাছ থেকে শুনবো তার আহত হওয়ার গল্প এবং জুলাইয়ের যেই ভয়াবহ দিনগুলো, সেই দিনগুলোর স্মৃতিকথা। ধন্যবাদ বাংলা নিউজ 24-কে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল ইসলাম। আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে, স্নাতকোত্তর বর্ষে আর কি। 17 জুলাই আপনারা জানেন যে যখন সিন্ডিকেটের মিটিং আহ্বান করলো এবং মিটিংয়ে সিদ্ধান্ত আসলো যে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত, তখন আমরা সেখানে যারা ছিলাম সরাসরি আমরা প্রত্যক্ষভাবে সেটা কি করেছি, প্রত্যাখ্যান করেছি এবং আমরা পুলিশের মুখোমুখি হয়েছি। সেখান থেকে আমি 17 জুলাই বিকাল 4টার দিকে গুলিবিদ্ধ হই এবং পুলিশ আমাকে গুলি করে। আমার মাথা থেকে শুরু করে আমার বুকে, আমার হাতে, আমার পায়ে, প্রত্যেকটা জায়গায় প্রায় আমার 92টা ছড়া গুলি। আমি পরে এক্সরে করে দেখছি যে প্রায় 92টা গুলি লাগে আমার। আমি সে সময় আসলে আমি আমি চিন্তা করলাম যে হয়তো আমি আমি মনে হয় আর হয়তো বাঁচতে পারবো না, হয়তো মারা যাচ্ছি আমি হয়তো আর কি। সে সময় যাই হোক, সকলের সহযোগিতা ছিল, সকলের দোয়া ছিল। আমাকে তারা অনেক কষ্ট করে হলেও অ্যাম্বুলেন্সে করে নিয়ে এনাম মেডিকেলে ভর্তি করেছিল আর কি। সেখান থেকে যাই হোক আমি মেডিকেলে ভর্তি হওয়ার পরেও আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। সে সময় ইউনিভার্সিটি ভিসি ছিল না, প্রশাসন ছিল না, আমার আব্বা মা আসতে পারে নাই। আপনারা জানেন যে সে সময় গাড়ি ঘোড়া বন্ধ ছিল আর কি। তো আমাকে মেডিকেলে প্রায় 7 দিন, 200 দিন পার করতে হয়েছে আর কি। যখন পুলিশের মুখোমুখি হই 17 জুলাই, তখন পুলিশ আমাকে যখন গুলি করে, তখন আমি হঠাৎ করে দেখতে পাই যে আমার মাথায় গুলি লাগে। মাথায় গুলি লেগে আমার কপালটা যখন কপাল দিয়ে রক্ত পড়ে আমার চশমাটা ঘোলা হয়ে যায়, তখন আমি বুঝতে পারলাম যে আমার হলে গুলি লেগেছে আর কি। তখন একটু পরে আমার বুকে বুকে গুলি লাগে, বুক থেকে পরে এদিক দিয়ে যখন রক্ত বেরোচ্ছিল, তখন আমি বুকে চাপা দিই। আমি এখন ওই জায়গাতে একাই ছিলাম আর কি, আমরা সবাই ছিলাম। তখন আমার যারা সহযোদ্ধা ছিল তাদেরকে আমি বললাম যে ভাই আমার তো গুলি লাগছে, আমাকে একটু ধরেন আর কি। তখন কি করলো, তখন তারা আমাকে ধরে নিয়ে গেল আর কি। যখন তারা আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, তো পুলিশ ওই অবস্থায় আবার গুলি করে আর কি। তো সেখান থেকে প্রায় আমার মাথা থেকে শুরু করে আমার বুকে, আমার পায়ে, হাতে সবকিছু মিলে প্রায় আমার 92টা ছড়া গুলি স্পিনটার লাগে আর কি। সেখান থেকে আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো আমি আর বাঁচবো না, ফিরবো না। কারণ সে সময় কোনো গাড়ি ছিল না, আমাকে যে মেডিকেলে নিয়ে যাওয়ার মতো কোনো অ্যাম্বুলেন্স ছিল না, কোনো কিছু ছিল না। পরে আমার এক বড় ভাই, শুভ ভাই, তিনি আমাকে মাথায় করে আমাদের যে মেডিকেল সেখানে নিয়ে যায় এবং সেখান থেকে আমাকে দেখে বলে যে না, এখানে তো চিকিৎসা হবে না, এনাম মেডিকেলে নিতে হবে আর কি। তখন সেখান থেকে আমাকে অ্যাম্বুলেন্সে করে কি করে আমাকে এনাম মেডিকেলে নিয়ে যাচ্ছিল। সে অবস্থায় রাস্তার মাঝখানে পুলিশ আবার আমাকে দাঁড় করায় এবং অ্যাম্বুলেন্সের মধ্যে আমাদেরকে আবার মারধর করে পুলিশ আর কি। তো যাই হোক, কোনোভাবে হয়তো আল্লাহর রহমত ছিল, আমার সেখানে একজন শিক্ষক ছিলেন, তিনি আমাদেরকে কি করে, পুলিশকে অনুরোধ করে আমাদেরকে কি করে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তো প্রায় সেখানে এনাম মেডিকেলে ভর্তি করার পরে প্রায় আমি 12 ঘন্টায় আমার কোনো জ্ঞান ছিল না। সেখান থেকে প্রায় পরের দিন আমার জ্ঞান ফিরে, আলহামদুলিল্লাহ। তারপরে মেডিকেলে যখন ভর্তি হই, সেখানেও পুলিশ আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে। যখন একদিন পরে মেডিকেলে ভর্তি হওয়ার একদিন পর যখন আমার জ্ঞান ফিরলো, যখন আমি বেডে গেলাম, তখন পুলিশ সেখানে প্রবেশ করেছে এবং আমাদের যে ফাইল ছিল, ডকুমেন্ট ছিল, সেগুলো তারা সিজ করে এবং বলে যে আন্দোলনে কেন গিয়েছি, বিভিন্ন ধরনের হুমকি ধুমকি আমাদেরকে দিয়েছে এবং আমাদের নামে মামলা করার জন্য যা যা করার সবকিছু করেছে। এবং তারা দেখেছি, তারা বলেছে যে আন্দোলন করেছো, ঠিক আছে, একটু সুস্থ হও, আমাদের আন্দোলন তোমাদেরকে বের করে দেবো, জেলে নিয়ে আন্দোলন বের করে দেবো। এভাবে কি করেছে, তারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি দিয়েছে। পাশাপাশি যেটা করেছে সেটা হচ্ছে পুলিশ প্রশাসনের লোক এসে ডক্টরদেরকে বলে দিয়েছে যে আপনারা কোনো প্রকারের ট্রিটমেন্ট তাদেরকে দিবেন না, তারা সুস্থ হয়ে যায় তাহলে তারা আবার আন্দোলনে যাবে আর কি। তো এইভাবে তারা কি করেছে, সে সময় আমার কোনো গুলি আমি বের করতে পারি নাই, আমাকে প্রায় 7 দিন মেডিকেলে থাকতে হয়েছে এবং তারা শুধুমাত্র আমাকে ওষুধ খাইয়েছে এবং সেখানে শুয়ে রেখেছে আর কি। কোনো প্রকারের অপারেশন তারা সেখানে করে নাই আর কি। এভাবেই প্রায় পরে আমি 23শে জুলাই কি করি, আমি ট্রিটমেন্ট না পেয়ে পরে বাধ্য হয়ে বাসায় চলে যাই আর কি। আমার বুকে প্রায় 24টা গুলি লাগে, বুকের এই জায়গাটুকুর মধ্যে গুলি লাগে। আমার হাতে হাতে প্রায় 21টা গুলি আছে, আমার মাথায় গুলি আছে, সবকিছু মিলায় এখনো গুলিগুলো আমি বের করি নাই, বের করতে পারি নাই আর কি। সে সময় দেরি হয়ে যাওয়ার কারণে এগুলো বাড়ির সাথে খাপ খায় গেছে, এই কারণে আমি এগুলো আর বের করতে পারছি না। তো এগুলো এখনো আমি মাঝে মধ্যে ফিল করি, ব্যথা ব্যথা অনুভব হয় মাঝে মধ্যে। কারণ আমি আসলে এমন ভাবে আহত হয়েছিলাম, আমি তো সে সময় আসলে গুলি খাওয়ার তো অভিজ্ঞতা আমার তখন ছিল না যে গুলি খেলে কেমন ফিল হয়। তখন আমার বুকে যখন গুলিগুলো লাগলো, তখন আমি বুঝলাম যে আসলে আমার মনে হচ্ছিল যে আমি হয়তো আর বেশিক্ষণ স্টে করতে পারবো না। আপনার একটা ছবি দেখবেন যে আমি একটা একজনের কাঁধে বসে আমার হাত উঁচু করেছিল আর কি। যখন আমি দেখলাম যে আমি গুলিবিদ্ধ হয়ে আমাকে যখন নিয়ে দেওয়া হচ্ছিল, তখন আশেপাশে যারা আমার সহযোদ্ধা ছিল, তারা আমাকে দেখে কান্না করছিল আর কি। তখন আমি চিন্তা করলাম, আমি যদি আসলে মরে যাই, তাহলে তো আমি আসলে কাউকে কোনো কিছু বলতে পারবো না এবং সবাই আসলে ভয় পাবে এবং আন্দোলন থেকে সরে আসবে। তখন আমি চিন্তা করলাম যে আমি মরে যাওয়ার আগে কি করব, সবাইকে একটা বার্তা দিব, একটা মেসেজ দিয়ে যাব যে ঠিক আছে, আমি মরে গেলেও
আপনারা যাতে আন্দোলন থেকে সরে আসবেন না, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আপনার আন্দোলনটা কন্টিনিউ করেন। তখন আমি কি করেছিলাম, আমার হাতটাকে তুলে ধরেছি, এভাবে বলছিলাম, যেভাবে তুলে ধরেছিলাম, বলছিলাম যে অধিকার চাই, অধিকার। এভাবে আমি কি করে তাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করেছিলাম আর কি, যে আমি মরে গেলেও তারা কি করে এখান থেকে সাথে সরে না আসে, এভাবে আর কি, এভাবে আমি চেষ্টা করেছি আর কি। তো লাকিলি আমি, আল্লাহর রহমত ছিল, হয়তো সকলের দোয়া ছিল, সেখানে হয়তো মারা যায় না আর কি, বেঁচে ফিরছি আর কি। আমি এখনো ঠিক মতো লিখতে পারছি না ডান হাত দিয়ে, আমার ডান হাতের যেই, আমি যখন আহত হলাম তারপরে প্রায় 1 মাস আমি আমার এই ডান হাত দিয়ে কোনো কিছু খেতে পারি নাই আর কি। আমার হাতে প্রচন্ড জ্বালা পোড়া করতো আর কি, আমার হাত তালু থেকে শুরু করে সব জায়গায় গুলি থাকার কারণে প্রায় নার্ভ ইনজুর হয় আর কি। সেখানে আমি 1 মাস আমি কিছু খেতে পারি নাই, এবং আমি 24 ঘন্টা কি করতাম, যে বরফের একটা বোতলের মধ্যে বরফ ভরে সেটাকে আমি হাতে নিয়ে আমি ঘুমাতাম আর কি। এভাবে আমাকে প্রায় দুর্বিষহ দিন পার করতে হয়েছে আর কি। প্রায় 1 মাস আমি কোথাও যেতে পারি নাই, যে ট্রিটমেন্ট নিবো কোথাও, সেখানে গেলে পুলিশি হয়রানি ছিল, আমার একটা ভয় ছিল হয়তো ছাত্রলীগ আমাকে হামলা করবে বা পুলিশ হামলা করবে। এভাবে আমি কি করেছি, পালিয়ে পালিয়ে বাসায় থেকেছি, এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে সেই সময় কি করেছি প্রায় 20-25 দিন আমি কি করেছি, বাসায় দিন পার করেছি আর কি। পুকুরের বাচ্চাগুলো আমাদের খেয়ে আমাদের মারে, আমাদের ভাবে ট্যাক্সের টাকায় চলে, শহরের বাচ্চারা আমাদের ট্যাক্সের টাকায়। আমি আন্দোলনের 5ই আগস্টের পরে আমি ডক্টরকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে সে সময় আসলে আপনি কি কি সমস্যা ফেস করেছেন। ডক্টর আমাকে নিজে বলেছেন যে আমাদেরকে, আমার বাসায় পুলিশ গিয়েছে এবং আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যেন কোনো প্রকারের ট্রিটমেন্ট তাদেরকে না দেই আর কি। সে কারণে তারা সে সময় কোনো অপারেশন করতে পারেনি। সে যদি অপারেশনগুলো ঠিক মতো করতে পারতো তাহলে আমার গুলিগুলো আমার বডিতে আর থাকতো না আর কি। তো এখন আমি অপারেশন চাইলেও করতে পারছি না, আমার বডিতে এখনো 80টা গুলি, 6টা গুলি এখনো আছে, কিন্তু আমি এগুলো বের করতে পারছি না কেন। ডক্টর বলেছে এগুলো আসলে দেরি হয়ে গেছে, এগুলো বডির সাথে মানে খাপ খাইয়ে গিয়েছে, এগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমি, আমার মেইন সমস্যাটা হচ্ছে আমার হাতে, ডান হাতে আমার মিডিয়ান নার্ভ ইনজুরি হয়েছে। সেখানে আমি ডান হাতে আগের মতো শক্তি একেবারে পাই না। মিডিয়ান নার্ভ ইনজুরি হওয়ার কারণে আমি যে লিখতে পারছি না ঠিক মতো, যে সূক্ষ্ম যে কাজগুলো করার মতো আমি সেগুলো করতে পারছি না। সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে আমার এটাই, যে আমি হাতে যদি লিখতে না পারি, আমার জন্য আসলে এটা সবচেয়ে বেশি প্যাথেটিক একটা বিষয়। দেখা যাচ্ছে বাম হাতে হলে এটা আমি মানিয়ে নিতে পারতাম, ডান হাত হওয়ার কারণে আমি চাকরি পরীক্ষাগুলো, আমার যেহেতু মাস্টার্স পরীক্ষাটাও আমি অ্যাটেন্ড করতে পারি না, 1 বছর গ্যাপ হয়ে গেল আমার আর কি। তো এবছর আমাকে কি করতে হবে, একই সাথে মাস্টার্সের পরীক্ষা দিতে হবে, পাশাপাশি চাকরির যে পড়াশোনাটা সেটা করতে হবে, চাকরি পরীক্ষাগুলো দিতে হবে। সে জায়গায় আমার খুব চিন্তা হয় আমার ক্যারিয়ার নিয়ে, যে আসলে আমি মনে হয় নিজের ফ্যামিলির একটা ক্ষতি করে ফেললাম, বোঝা হয়ে যাচ্ছি। আমার ফ্যামিলি এখনো আমাকে, যে আসলে তাকে আমার হয়তো এখন ইনকাম করে দেওয়ার কথা ছিল, সে জায়গা থেকে তারা আমাকে আরো বহন করছে, কিন্তু পরিবারের জন্য আমি বোঝা হয়ে যাচ্ছি কিনা চিন্তাগুলো আমার সবসময় কাজ করছে। যদি আমি চাচ্ছি যে আমার হাতটা যদি ভালো হয়ে যায়, যদি লিখতে পারি, তাহলে আমি হয়তো আমার যে মেধা দিয়ে, আমার পরিশ্রম দিয়ে হয়তো আমি আমার যোগ্য, যেখানে যোগ্য সেখানে হয়তো আমি একটা জায়গায় আমি হয়তো যেতে পারবো ইনশাল্লাহ। তো আমি সকলের কাছে একটা জিনিস চাচ্ছি, যে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে তাদের সুস্থ হয়ে যাই। আর ট্রিটমেন্টের ব্যাপারগুলো হচ্ছে যে গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে বলেছিল যে তারা ট্রিটমেন্টের জন্য বাইরে নিয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে তারা সেটা হয়তো করে নাই, তারা শুধুমাত্র আমাদেরকে 1 লক্ষ টাকা যে সেবা দেওয়া, সেটা দিয়ে তারা শেষ করে দিয়েছিল। আমি বলেছিলাম যে অনেক টাকা পয়সা দরকার নেই, যে ট্রিটমেন্ট দরকার সেটা আমাদের দরকার, ভালো জায়গাতে আপনারা নিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট করান আর কি, আমাদের সুস্থ করে দেন, এটুকুই আমাদের চাওয়া পাওয়া। তো আমরা দেখেছি যে ইউনিভার্সিটি প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্র সকলে তারা কি করেছে, তারা 1-2 লক্ষ টাকা দিয়ে তারা কি করছে, তাদের দায়িত্ব শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আমার কাছে মনে হয় যে 1-2 লক্ষ টাকা দিয়ে তো আমি দেশের বাইরে যেতে পারবো না, বা দেশের মধ্যে ট্রিটমেন্ট করাতে পারছি না। সবকিছু মিলায় মনে হচ্ছে যে এই টাকা না দিয়ে যে প্রপার যে ট্রিটমেন্টটা দরকার সেটা ইনশিওর করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আর কি। প্রায় 3 মাস আমাকে কি করতে হয়েছে, 3 থেকে 4 মাস আমাদেরকে, আমি কি করেছি, আমি নিজে অর্থায়নে কি করেছি, ট্রিটমেন্টটাকে চালিয়ে নিয়েছি। পরবর্তী সময়ে আমাকে দেখেছি যে আমাদের যেই হসপিটালে যে খরচটা ছিল, তারা কি করেছে, এটাকে ইউনিভার্সিটি প্রশাসন কি করেছে, এটার মেমো একটা ছিল, মেমো দেখে তারা কি করেছে, এই খরচটা বহন করেছে আর কি। তো আমি ইউনিভার্সিটি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে হয়তো খুব বেশি আমাদের সকলকে হেল্প করতে পারে না, আমরা দেখেছি যে অনেকে আহত আছে। আমি তো একটু ভালো অবস্থায় আছি, যাদের অনেকে চোখ চলে গেছে, পা চলে গেছে, তারা এখনো হয়তো ঠিকমতো ট্রিটমেন্টটা পায় নাই আর কি। হয়তো যতটুকু আমাদেরকে করেছে, হয়তো আমার এটার জন্য যথেষ্ট না, তবুও আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি এর জন্য আর কি। আমি ইউনিভার্সিটি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আছেন অত্যধিক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা মনে করছি তারা যদিও খুব বেশি কিছু করতে পারে নাই, আরো বেশি কিছু করবে, এবং তাদের জন্য যেই প্রপার ট্রিটমেন্ট দরকার সেটা তারা করবে আর কি। জুলাই ফাউন্ডেশন থেকে প্রায় 5 থেকে 6 মাস পরে তারা তারা আমার সাথে যোগাযোগ করে, এবং আমি তাদেরকে আমার যেই চিকিৎসা যে ব্যয়টা হয়েছে দেখানোর পরে, তারা সেখান থেকে আমাদের যেই মেডিকেল যে কস্টটা, আমাদেরকে সে বাবদ 1 লক্ষ টাকা আমাদেরকে আহতদেরকে প্রদান করে। মোটামুটি সেগুলো দিয়েই আমার চিকিৎসা করিয়েছি। আমার ট্রিটমেন্ট তো এখনো চলছে, চলমান, প্রায় 2 বছর এখনো আমার ওষুধ খেতে হচ্ছে, থেরাপি নিতে হচ্ছে। সবকিছু মিলে আসলে এটা আসলে 1 লক্ষ টাকা আসলে কোনো কিছু না। আপনারা জানেন যে মেডিকেলে যখন ভর্তি হতে আমাদের কত টাকা প্রতিদিন বহন করতে হয়েছে আর কি, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে, অ্যাম্বুলেন্স খরচ থেকে শুরু করে। তারপরেও আমি ধন্যবাদ দিতেছি। আমি মনে করি যে যা আমার সাথে যা হয়েছে, বাকি যারা আছে তাদের এমন যাতে না হয় যে কোনো আহত রোগীরা যাতে কি না হয়, ট্রিটমেন্ট না পেয়ে যাতে চিকিৎসা মারা না যায়,
তাদেরকে বিদেশে নেওয়ার দরকার, ওদেরকে বিদেশে নিবে, তাদেরকে যতটুকু দরকার। আসলে টাকা দেওয়া কোনো ফ্যাক্ট না, আমার কাছে টাকাটা চেয়ে বড় কথা হচ্ছে তার প্রপার ট্রিটমেন্ট ঠিক মতো পাচ্ছে কিনা আর কি। এই জিনিসটা ইনশিওর করতে পারলে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আসলে বেটার হবে। যেহেতু এগুলিগুলো হচ্ছে সীসার তৈরি, তো শরীরে থাকলে স্বাভাবিকভাবে একটা জ্বালা পোড়া অনুভব হয় আর কি। সেখান থেকে আমি প্রায় 1 মাস আমার ডান হাতে আমি প্রায় বরফ দিয়ে ঘুমাতাম। আমি 1 মাস পরে ঘুমাতে পারিনি, প্রতিদিন আমি ঘরে 2 ঘন্টা করে ঘুমাতাম আর কি। 24 ঘন্টা আমাকে হাতে বরফ নিয়ে ঘুমাতে হতো, জ্বালা পোড়া করতে প্রচন্ড পরিমাণে। আমাদের মিডিয়ান নার্ভ আমার ইনজুর্ড হয়। আর পাশাপাশি শারীরিক সমস্যাগুলোকে আমি যেভাবে হোক মোকাবেলা করেছি। আমি ঘুমাতে গেলে আমার বুকের বাম পাশগুলোতে ব্যথা করে, যেহেতু সে গুলি থাকে, তো মাঝে মাঝে ব্যথা করে। এটা এই ভালো থাকি আবার খারাপ হয়ে যায় আর কি। তারপরেও আমার এগুলোকে কোনো কষ্ট মনে করি না। কিন্তু যখন মানসিকভাবে যখন আমি রাতে ঘুমাতে যাই, তখন আমার হঠাৎ করে মনে হয় যে আসলে আমাকে কেউ যেন গুলি করছে। আর আসলে আমি কেমন রাষ্ট্র চেয়েছিলাম তেমন রাষ্ট্র পেয়েছি কিনা। তো এই দিনগুলো 15 জুলাই 17 জুলাই যে দিনগুলো, যে গুলি করার দিনগুলো, এগুলো আমার চোখের সামনে ভাসে আর কি। স্পষ্ট মনে হয় যে আমাকে গুলি করতেছে কেউ, আমি মরে যাচ্ছি, আমার ভাইকে মেরে ফেলছে। জায়গাগুলো আমি আসলে ভুলতে পারতেছি না। মানসিক যে ট্রমাটা, আমি এখনো ঠিক মতো যে আমি পড়াশোনা করতে বসলে আমি আসলে যে মনে রাখতে পারছি না। পড়াশোনা করতে গেলে আমার মনে হচ্ছে যে আমি একটু পড়তেছি, একটু পরে আমি গুলিয়ে ফেলতেছি। যে মনোযোগ ধরে রাখার যে ব্যাপারটা, মানসিক অবস্থা, এই জায়গাটাতে আমি আসলে কামব্যাক করতে পারছি না। 1 বছর ঘুরে গেল, তারপরেও যে আমি ভেবেছিলাম হয়তো 1 বছর সময় গেলে হয়তো আমি স্বাভাবিক জীবনে হয়তো ফিরতে পারবো। কিন্তু আমার এখনো যে অবস্থাটা আসলে যে মানসিক যে অবস্থাটা, আমি আসলে ঠিক মতো চিন্তা করতে পারতেছি না, ঠিক মতো বলতে পারতেছি না, ঠিক মতো পড়তে পারতেছি না। সবকিছু করতে গেলে আমার কি হচ্ছে, একটা মানসিক ট্রমা কাজ করছে আর কি। জানি না এই মানসিক যে অবস্থাটা আমি কবে বেরিয়ে আসতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এই মানসিক অবস্থা থেকে, শারীরিক অবস্থা থেকে যাতে মুক্তি পাই আর কি। আসলে 17 জুলাই এবং 15 জুলাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে যেগুলো হয়েছে, আসলে আমি জানি না বাংলাদেশের কোন ইউনিভার্সিটির মধ্যে এটা হয়েছে কিনা। ভিসি বাসভবনের মধ্যে ঢুকে সন্ত্রাসীরা হামলা চালায়, পুলিশ গুলিবিদ্ধ করে, এবং ভিসি গুলি করার পারমিশন দিয়েছে। এটা বাংলাদেশে কোথাও ঘটেছে কিনা আমি বলতে পারবো না। আমি অবশ্যই চাই যে যারা এর সাথে জড়িত আছে, তৎকালীন ভিসি থেকে শুরু করে প্রক্টোরিয়াল এবং যে শিক্ষকরা বা যে শিক্ষার্থীরা, যে ছাত্রলীগ যারা ছিল, যারা এই হামলার সাথে পাশাপাশি এই হামলায় মগজ দিয়েছে, তাদেরকে আমি মনে করি যে তাদের প্রত্যেকে কি করতে হবে, আইনের আওতা আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে, তারা যদি নেক্সট কোনো সময় জীবনে কখনো যেন শিক্ষার্থীদের উপরে এইভাবে আর কি তারা হামলা না করতে পারে আর কি। আসলে আমাদের যে চাওয়া পাওয়াটা যেটা ছিল, যেটা স্বপ্ন যেটা ছিল, যে আমাদের যদি আমি আহত হয়েছি এটা বড় কথা না, যদি আমাদের রাষ্ট্রের জন্য যদি জীবন দেওয়া লাগতো, আমরা সেটার জন্য তৈরি ছিলাম আর কি সে জায়গাতে। তো আমার কাছে চাওয়া পাওয়াটা হচ্ছে আমরা একটা সুন্দর রাষ্ট্র দেখবো, যে বৈষম্যবিহীন যে রাষ্ট্রের স্বপ্ন নিয়ে আমরা যে আন্দোলনে গিয়েছিলাম, আমরা দেখছি যে আবার সেই বিভিন্নভাবে সেই বৈষম্যগুলো আবার ফিরে আসছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকের যে আসলে যে একটা চাওয়া পাওয়া ছিল, আমরা হয়তো সেই জায়গাটাতে হয়তো এখনো আসলে আসতে পারি নাই। তবে আমরা আশাবাদী যে আমরা হয়তো একটা জায়গা ভাঙতে পেরেছি, এখনো গড়তে পারি নাই। তো আমাদের যেহেতু ভাঙতে পেরেছি, তো আমাদের সকলের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সকলের যে আসলে পরিশ্রম, সকলের চাওয়া পাওয়া, এই জায়গাগুলো যদি দায়িত্ব কর্তব্য যেগুলো আছে, যদি আমরা ঠিক মতো করতে পারি, আমার মনে হয় যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম এটা হয়তো বাস্তবায়িত হবে, হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী ইনশাল্লাহ। আসলে আমরা দেখছি যে এই জুলাই আমাদেরকে হয়তো অনেক কিছু দিয়েছে, হয়তো অনেক কিছু দেয় নাই। কিন্তু যে জায়গাটা আমাদের তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের যে ঐক্যবদ্ধ একটা শক্তি। আমরা দেখেছি যে যখন জুলাই আন্দোলন হলো, তখন আমরা কিন্তু দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে কি করেছি, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কিন্তু রুখে দাঁড়িয়েছি। তো আমাদের একটাই বার্তা হচ্ছে যে যে কোনো ফ্যাসিবাদী কোনো শাসন ব্যবস্থা হোক, বা যারাই ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করবে, আমরা কি করবো, আমরা যারা শিক্ষার্থী যারা আছি, সাধারণ শিক্ষার্থী যারা আছি, আমরা কি করবো, ঐক্যবদ্ধভাবে আমরা কি করবো, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াবো। আমাদের যে আন্দোলনটা সেটা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে না, মুজিবুর বিরুদ্ধে না, আমাদের তো ছিল হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা বা যে ব্যবস্থা যারাই কায়েম করার চেষ্টা করবে, সেটা যে দলই হোক না কেন, যারাই হোক না কেন, আমরা কি করবো, তাদের বিরুদ্ধে যে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন, এটা আমরা কি করবো, আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরাও এটা করবে, যারা নেক্সট জেনারেশন যারা আছে, তারা জুলাইকে ধারণ করবে এবং তাদের মধ্যে যে স্পিডটাকে তারা ধারণ করবে এবং অন্যায়ের বিরুদ্ধে তারা কি করবে, রুখে দাঁড়াবে আর কি।